চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নের আজকের অতিথি সালমা ইসলাম নূপুর। আপনি একজন ট্রেনার, বিউটিশিয়ান, একজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের বরাবরই আমরা খুব প্রশংসা করি এবং তাদেরকে আলোচনায় আনতে চাই, এবং আপনারা এখন যথেষ্ট আলোচনায়। এই ডিজিটাল বাংলাদেশে, ডিজিটাল এই যুগে যখন আপনাদের পরিচিতি খুব সহজেই ব্যাপকভাবে হচ্ছে, এর সুফল কি পাচ্ছেন এবং এর কুফল কি ভোগ করছেন? সুফল পাচ্ছি হলো যখন আমার হাতে তৈরি হচ্ছে, এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছে, তারা বলছে যে ট্রেনিং করেছি নূপুর আপার কাছে, বিউটি সিগনেচার বাই নূপুরের কাছে। এরকম একজন দুজন করে কয়েকটা জেলা যাচ্ছে। আমি তাদেরকে চিনিও না, তারাই আমাকে ফোন করছে এবং দূর দূরান্ত থেকে এসে আমার থেকে ট্রেনিং নিতে চাচ্ছে এবং কুমিল্লার থেকে তারা ট্রেনিংটা নিচ্ছে। আমার কাছে এটাই আমার সুফল। ট্রেনিংটা যখন দেন তখন কি মফস্বলের কথা মাথায় রেখে দেন, নাকি সবচেয়ে বেস্ট ট্রেনিংটা দেন? আর পার্লারের সার্ভিসটা যখন দেন তখন কি মফস্বলের কোনো আলাদা ভাষা আছে, নাকি ভাষা একটাই? প্রথমত আপনি যে কথাটা বললেন মফস্বল, এটা আসলে তা না। আমাদের কুমিল্লাটা ছোট, বাট রাজধানী তো না। রাজধানী না হোক, কিন্তু এটা অনেক আপডেট। কুমিল্লা নামের বিভাগও তো না। না হোক, বিভাগও না হোক, কিন্তু অনেক আপডেট। এবং ওইখানে যারা সার্ভিস নিচ্ছে আমার কাছে মনে হয় ঢাকা থেকে কোনো অংশে কম নয়। বলতে শুনি অনেককে যে এই যে উনি সেজে আসছে খ্যাত, মফস্বল মার্কা। আবার অনেককে শুনি এই যে খুব আধুনিক সুন্দর সাজ, রাজধানীর সাজ। এই কথাটা আসে কেন তাহলে? এটা আসে আসলে তাহলে যিনি এক্সপার্ট, যিনি সাজান, তার সাজানোর ভিতরে হয়তো বা সেটা ফুটিয়ে তুলতে পারেন না, এই জন্যই এই কথাটা আসে। কিন্তু আমাদের চিন্তাধারা একই থাকে, আমরা সবসময় আপডেটের সাথে থাকি এবং ন্যাচারাল যেটা আমি নূপুর, আমার যা ফেজ সেটাই আমার সাজগোজ থাকবে, আমার সব কিছু টাচ আপ থাকবে। এটার ভিতরে যে অতিরিক্ত কোনো কিছু বা খ্যাত কিছু, এগুলো আমাদের চিন্তা থাকে না। রাইট। বিয়ে বাড়িতে একটি মেয়েকে সুন্দর লাগে না বেশিরভাগ সময়, বিয়ের কন্যাকে, বরং বিয়ের স্বাদ ছাড়া বিয়ের পর দিন সকালবেলা তাকে অনেক বেশি রূপবতী লাগে। এটা আমরা দেখে আসছি অনেক বছর ধরে। বিয়ের সময়, বিয়ের দিন এরকম মানে বেশি সাজাটা কি মনের আনন্দের জন্য, নাকি এই সাজাটার অন্য কোনো ব্যাখ্যা আছে? এক একজন পার্লার ওনার, তাদের টেকনিক, তাদের আর্ট এক এক রকম। তারা মনে করে বউ তো একটু বিয়ের দিন একটু সাজাই দিই, একদিনের জন্য। একদিনের জন্য। যদি এখন আমাকে এখানে কম্পেয়ার করি, আমি আবার ওইটাই ভাবি না যে বিয়ের দিনের সাজটা এটাই থেকে যাবে। তার যে ফেস, তার যে ন্যাচারাল লুক, আমাকে এটাই রাখতে হবে, জাস্ট আমার একটা টাচ আপ দিতে হবে। আপনি খুব ন্যাচারাল কথাটা বলছেন। আপনাদের সাথে কন্ট্রাডিক্টরি একটি বিষয় আসে এখনকার যুগে। ডার্মাটোলজিস্টরা যারা, তারা সার্জারি করে, ইঞ্জেকশন দিয়ে চেহারাকে ডিফারেন্ট শেপ, ঠোঁটকে ফুলিয়ে, চোখকে শার্প করে, নাককে শার্প করে এমন একটা শেপ পার্মানেন্টলি সৌন্দর্য এনে দেয় যে আর মেকআপের প্রয়োজন হয় না। এই যে মেকআপ এবং এই সার্জারি, এই দুটি এখন খুব ব্যাপক জনপ্রিয়। আপনি ওই সার্জারিকে কি চোখে দেখেন এবং এর ক্ষতিটা কি, এবং মেকআপের উপকারিতাটা কি, মেকআপের ক্ষতিটা কি? সার্জারির টা আমি আসলে কমেন্ট করতে চাচ্ছি না এটা নিয়ে, বিকজ আমি এটার পক্ষপাতী না। অবশ্যই এটার সাইড এফেক্ট আছে, যে আমার এত মহিলারা করে, হ্যাঁ ওরা তো বলে যে সাইড এফেক্ট নাই। অবশ্যই সাইড এফেক্ট আছে। এটা একটা সার্জারি। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যখন চুলটা কালার করি, আমাদের ন্যাচারাল চুলটা, ভার্জিন যে চুলটা, ব্ল্যাক কালার, একটা কেমিক্যালের মাধ্যমে এই কালো চুলটাকে আমরা সাদা করে ফেলছি বা ব্রাউন করে ফেলছি। তাহলে বুঝেন ওই কেমিক্যালের পাওয়ারটা কি পরিমাণ, যে ন্যাচারাল যে চুল আমাদের কালো, সেটাকে অন্য কালার করছে। তাহলে যে সেখানে স্কিনে যদি আমাদের ইনজেকশন পুশ করতে হয়, নাক শেভ করতে হয়, ফেস করতে হয়, এখানে কত প্রোডাক্ট বা কত কি বলবো, মানে মেডিকেলের ক্ষেত্রে কেমিক্যাল ইউজ করতে হয়। তো এখানে তো সাইড এফেক্ট আছেই, অবশ্যই আছে। তো এটা যেহেতু আমি এই সাবজেক্টের সাথে না, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। আর আমার যারা স্টুডেন্ট, তারা যখন আমার কাছে এটা পরামর্শ নেয়, আমি তাদের সাথে এক কথাই বলি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি ট্রেনিং করান, আপনি ট্রেনিং
করানোর আগে নিজে বহু বছর আগে যুব উন্নয়ন থেকে এমন কোনো ট্রেনিং নেই যে আপনি করেননি, এবং অনেক বিষয় ট্রেনিং করবার পরে আপনার মনে হয়েছে কোনো ট্রেনিংই আপনাকে সম্পূর্ণ করতে পারে নাই। সেই একটি ক্ষোভ থেকে বা সেই একটি জায়গার শূন্যতা থেকে আপনি চেয়েছেন স্টুডেন্টদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে যেখানে কোনো গ্যাপ থাকবে না। কেন আপনার কাছে এই এডুকেশনগুলো গ্যাপ মনে হয়েছিল এবং আপনি সেই গ্যাপটা আপনার স্টুডেন্টদেরকে কিভাবে পূরণ করে দিচ্ছেন? আমার ফার্স্ট তো শুরু হয় যুব উন্নয়ন থেকে, যেটা 3 মাসের ফ্রি প্রশিক্ষণ ছিল। এরপর আমি যুব উন্নয়ন থেকে প্রতি জেলায় যখন যাই, প্রতিটা সাবজেক্টের উপরে আমি কোর্স করি। আলাদা যখন আমি কোনো পার্লারের মালিকদের সাথে, তখন আমি একদমই স্টুডেন্ট, বিউটিফিকেশনের কোর্সগুলো করি। কখনো কখনো আমি একদিনের ট্রেনিং করেছি 10,000 টাকা দিয়েও, নিচে 3,000 টাকা একদিনের একটা ট্রেনিং। তো পরিশেষে যখন আমি নিজে ট্রেনিং নিয়ে আমাকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারলাম বা পেরেছি, তখন আমার মাথায় আসলো যে আমি যে এই ট্রেনারের কাছে গিয়েছি বা এই সাবজেক্টের কাছে গিয়েছি, উনি আমাকে এটা ফিল আপ করে নেয় বা উনি আমাকে এইটা দেয় নেয়। তখন অলরেডি অলমোস্ট আমার পার্লার রানিং। তখন পার্লার রানিং হওয়ার সাথেও আমার পার্লারে শুরু তো 4-5 জন আমার স্টুডেন্ট ছিল। তো ওই স্টুডেন্টদেরকে যখন আমি কাজ শেখাচ্ছিলাম, তারাও পার্লার দিবে, তখন আমার ভিতরে একটা কাজ করে যে এই যে আমি যে গ্যাপগুলো ছিল, এটা তো এখন আমি ফিল করছি যে আমি এই ট্রেনার কাছে এটা পাইনি, ওই ট্রেনার কাছে এটা পাইনি। তো আমি যদি কখনো ট্রেনার হই বা হতে পারি, আমি এই গ্যাপগুলো মানে কখনো রাখবো না। পার্লার দেওয়ার জন্য মূলধন লাগে, সবাই পার্লার দিতে পারে না। সেক্ষেত্রে এখান থেকে শিখে পার্লারে কাজ করার সুযোগ হয়তো পায়। পার্লারে কাজ করার সুযোগের অবস্থাটা কি? লোকবল কেমন আছে? সেখানে কি কাজ পাওয়া এত সহজ, নাকি প্রত্যেকটি কোর্স কমপ্লিটের পর ওই নারীটির নিজের উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না? আবারও যুব উন্নয়নের কথা আসবে। যারা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিচ্ছে, আমাদের যুব উন্নয়নে তাদের জন্য একটা লোনের ব্যবস্থা আছে উদ্যোক্তাদের জন্য, এবং খুবই লাভটা খুবই কম, সামান্য সুদ। হ্যাঁ, সামান্য। এবং 3 মাস তাদেরকে দিতে হয় না, যেটা কিস্তি বলে সেটা দিতে হয় না। শুরুটা তারা কেউ কেউ এভাবে করে, আর যাদের অ্যাবিলিটি আছে তারা তাদের টাকা দিয়ে পার্লারটা শুরু কিন্তু করে। আপনার এখান থেকে যারা ট্রেনিং নেয় তারা তো আর যুব উন্নয়নের সেই ফ্যাসিলিটিস পায় না। অবশ্যই পায়। কেন? আমার শুরুটা তো আমি তো আমার প্রতি ব্যাচে 30 জন থাকে যুব উন্নয়নের স্টুডেন্ট। এদেরকে আমি এই 30 জনকে আমি ছাড়ি না যতক্ষণ তারা কমপ্লিটভাবে কাজটা উঠায় নিতে না পারে, এবং এটা ফ্রি থাকে। পেমেন্ট আমাকে যুব উন্নয়ন দিচ্ছে, কিন্তু ওদেরকে আমি পরবর্তী যে ট্রেনিংগুলো দিচ্ছি সেটা ওদের থেকে আমি পেমেন্ট নিচ্ছি না, একদম বিনা টাকায় তাদেরকে আমি তৈরি করছি। পার্সোনালি যারা আমার কাছে ট্রেনিং করতেছে তাদের ওই স্বাবলম্বী ওই আছে বলেই তো, টাকা খরচ করার সামর্থ্য আছে বলেই তো তারা পার্সোনাল আমার কাছে ট্রেনিংটা নিচ্ছে। একটা মাঝারি লেভেলের পার্লার দিতে খরচ কেমন হয় যদি সব ইকুইপমেন্ট সহ সব ফ্যাসিলিটিস সহ সে দেয়? 2 লাখ টাকা মাত্র। আর পার্লার ছোট আকারে চালাতে কতজন এক্সপার্ট লাগে? প্রথম অবস্থায় 2 জন হলেই এনাফ। 2 জন হলেই এনাফ শুরুটা। ওকে। তো আপনি ট্রেনিংয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনার যে পার্লারটা আছে কুমিল্লা শহরে, তার চেয়ে আপনি বেশি উদ্যোক্তা হিসেবে ট্রেনিংয়ে বেশি ফোকাসড। কিন্তু আপনি ট্রেনিংয়ে ফোকাসড না হয়ে যদি আরও আপনি যা জানেন আরও অনেক অনেক পার্লার সারা দেশে আপনি ছড়িয়ে দিতেন, বিউটি সিগনেচার বাই নূপুর আরও ছড়িয়ে দিতেন, তাহলে কি আপনি ফিনান্সিয়ালি বেশি লাভবান হতেন, নাকি ট্রেনিং করিয়ে আপনি ফিনান্সিয়ালি বেশি লাভবান হচ্ছেন? এখানে একটু কথা বলি। বিউটি সিগনেচার বাই নূপুরের কাজই হলো ট্রেনিং দেওয়া। বাট আপনার পার্লারের নাম কি? বিউটি সিগনেচার বাই নূপুর। ওকে। আমি ওই যে প্রথমেই বলেছি, আমার বিজনেস করে টাকা আর্ন করার এটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আমার লক্ষ্য বা উদ্দেশ্য আমি মেয়েদেরকে স্বাবলম্বী করব। বিউটি সিগনেচার বাই নূপুরে ট্রেনিং করতে কোনো টাকা লাগে না? লাগে। কত লাগে? আমি নিচে 5,000 টাকাও নিই, উপরে 60,000 টাকাও নিই। এটা কত দিনের জন্য নেন? যতদিন সে কাজ কমপ্লিট করতে পারবে না। মানে 5,000 টাকাতেও একজন নারী স্বাবলম্বী হয়ে উঠতে পারে বিউটি
সিগনেচার বাই নূপুরের কাছ থেকে আবার 60,000 টাকাও লাগবে। হ্যাঁ, আবার বিউটি সিগনেচার বাই নূপুর একদম বিনামূল্য কাজ শেখাচ্ছে, তবে সেটা দেখে শুনে। সে আসলেই অসহায়। এই অসহায়টা কে বিচার করে? আমার টিম আছে। আপনার টিম আছে? জি। তো এটা টোটালটাই এটা সোশ্যাল ওয়ার্ক আপনি করছেন। জি। নারী উদ্যোক্তা হিসেবে তো এই যে আজকে নিজেকে এই পর্যায়ে নিয়ে গেলেন, এই কারিগরি শিক্ষার মাধ্যমে কিংবা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের কাজকে আমরা অগুরুত্বপূর্ণ আগে ভাবতাম, এখন গুরুত্ব দিয়ে সেগুলো করি বলে এই কাজ দিয়েও গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হওয়া যায়। এই যে একজন নারীর সংগ্রাম, এই সংগ্রামটাকে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। আমার তো বিয়ে বললাম, আর্লি বিয়ে হয়েছে। বিয়ের 3 মাস পর আমার এসএসসি ছিল। তো আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সেটেল ম্যারেজ। যাই হোক, পরীক্ষাও দিলাম। পরীক্ষার পরে যে 3 মাসটা, ওই 3 মাসটা আমার প্রথম কোর্সটা শুরু হয়। কিন্তু আপনি কিন্তু অফ দ্য রেকর্ড এই কথাও বলছিলেন যে শ্বশুরবাড়ি থেকে আপনাকে লেখাপড়া করার ব্যাপারে আগ্রহ দেওয়া হয়নি বা আপনাকে সাপোর্ট করা হয়নি। এটা পড়াশোনাও ছিল, তেমনি কাজেও ছিল। এটা যে শুধু শ্বশুরবাড়ির ছিল তা কিন্তু না, বাবার বাড়িরও ছিল। হ্যাঁ, বাবার বাড়িও ছিল। মানে কেন করতে হবে, এখনো আছে বাবার বাড়িতে, কেন কাজ করতে হবে এরকম। তো যাই হোক, এ তো ম্যানেজ করে, হাজব্যান্ডকে ম্যানেজ করে, শ্বশুরবাড়ি ম্যানেজ করে একটা পর্যায়ে যখন তারা বুঝলেন যে না, হবে না, তারপর আর কিছু বলে নাই, এই করে আসছে আর কি। এই প্রতিবন্ধকতা যা আপনি ফেস করেছেন শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, এখনকার মেয়েরা যখন আপনার কাছে কাজ করতে আসে, তাদের জীবনের গল্প যখন আপনি শুনেন, এরকম গল্পের মিল পান আপনার জীবনের সাথে? হ্যাঁ, পাই। তাদেরকে কি বলে ইন্সপায়ার্ড করেন? তোমাকে তোমার লক্ষ্যে থাকতে হবে, তোমার আইডেন্টিটি পেতে হলে তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য আপনি ক্যামেরার দিকে তাকিয়ে দেবেন। চ্যানেলকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। উদ্যোক্তা হতে হলে খুব বেশি কিছু প্রয়োজন তা কিন্তু নয়, বিশ্বাস আর পরিশ্রম, এই দুইটা। তো যারা নতুন উদ্যোক্তা হতে চান, আমাদের এই কথাগুলো একটু ফলো করবেন। সবাই ভালো থাকবেন।